তুমি দেখবে গতকাল যেটা করছো সেটা তুমি কিন্তু মনে রাখতে পারবে, কিন্তু 2015 সালে যেটা তোমার পিছনে চলে গেছে সেটা কিন্তু তুমি মনে রাখতে পারবে না। আবার কোনো কোনো সময় মনেও রাখতে পারবে তুমি, কারণ যেটা আমাদের কাছে ডিপলি মানে যেটা আমাদের কাছে স্মৃতি হিসেবে থাকে। ধরো তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ ইউর ফাদার নেম, আবার যদি বলি আর পিছনে যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করি, ধরো 2009 সালে যে টেস্ট হয়েছিল তোমাদের ক্লাস 5 কিংবা 7 কিংবা 8, ওখানে কত মার্কস পেয়েছিলে? পারবে না। ঠিক আছে, দেখো তাহলে মেমোরি হচ্ছে কি, দেখো মেমোরি হচ্ছে কম্পিউটারের একটা স্টোরেজ ডিভাইস যেখানে আমরা ডাটাকে স্টোরেজ করতে পারি, পার্মানেন্ট বেস অথবা টেম্পোরারি বেস। পার্মানেন্ট ভাবে স্টোরেজ করতে পারি, যেমন তোমাকে আমি প্রথমে কোশ্চেন জিজ্ঞেস করলাম গতদিন তুমি কি কাজ করলে, তুমি বলে দিচ্ছ। আবার যদি 5 বছর আগের কথা জিজ্ঞাসা করি তাহলে পারবে না, বাট কিছু কিছু কথা পারবে যেগুলো তোমাদের অতপ্রতভাবে জড়িত স্মৃতির সঙ্গে। ঠিক সেম ভাবে ওই প্রসেস বা ওই লজিকের উপর নির্ভর করে কম্পিউটার মেমোরিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে ফার্স্ট আমরা কি জানলাম, কম্পিউটার মেমোরি কাকে বলে? কম্পিউটার মেমোরি হচ্ছে স্টোরেজ ডিভাইস। ইট ইজ এ স্টোরেজ ডিভাইস হুইচ ক্যান স্টোর ডাটা, যেখানে আমরা কোনো ডাটাকে স্টোর করতে পারি, পার্মানেন্ট অর টেম্পোরারি বেস, দুই ভাবে আমরা ওখানে ডাটাকে স্টোর করতে পারি। দেখো নেক্সট দেখো, এই যে মেমোরি, এই মেমোরিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তো প্রাইমারি মেমোরিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে র্যাম এবং রম। এবার যে র্যাম বিষয়টা রয়েছে, তো এই র্যাম বড় সিলেবাস তোমাদেরকে বোঝাচ্ছি, এক্সপ্লেন করছি, ডিপলি এক্সপ্লেন। তো র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই যে র্যাম রয়েছে, এই র্যাম কি হচ্ছে দেখো, আমরা যখন কিবোর্ডে লিখি, ধরে নাও আমি তোমাদের ছোটবেলায় একটা উদাহরণ দিচ্ছি, আমরা ছোটবেলায় যখন ও আ এ বি সি ডি বা এইসব শিখেছিলাম, আমরা স্লেটে লিখতাম ছড়ি দিয়ে, ঠিক ওই স্লেটের অনুরূপ হচ্ছে র্যাম। যেমন আমরা কিবোর্ডে লিখি, বাট ওই লেখাটা হচ্ছে কোথায়? র্যামে। যখন আমরা এবিসিডি লিখছি, কোনো অ্যাপ্লিকেশন লিখছি, কোনো ফাংশন, সি ল্যাঙ্গুয়েজ কোনো কিছু লিখছি, লেখাটা হচ্ছে কিন্তু র্যামে। র্যামে লেখা হওয়ার পরে কিন্তু আমরা ডিসপ্লেতে দেখছি। তাহলে র্যাম মিন্স র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ও হচ্ছে রিড রাইট মেমোরি, লিখতেও পারে পড়তে পারে, বোঝা গেছে। বাট ইট ইজ এ ভোলাটাইল মেমোরি, কারণ হচ্ছে যখন আমাদের পাওয়ার চলে যায়, ধরো কম্পিউটারের পাওয়ার চলে গেল, ওখানে যদি যেগুলো আমরা লিখেছি সেভ যদি না করি, তাহলে ওগুলো পাওয়ার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিলিট হয়ে যাবে, বোঝা গেছে। এই জন্য একে বলা হচ্ছে কি ভোলাটাইল মেমোরি। র্যাম ইজ এ ভোলাটাইল মেমোরি, কারণ পাওয়ার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে ডাটাগুলো আমরা লিখেছি সেগুলো যদি সেভ না রাখি তাহলে ওগুলো সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে, বোঝা গেছে। এবার আসছি, তাহলে র্যামের কনসেপ্ট ক্লিয়ার। এবার ওয়ার্কিং প্রিন্সিপাল অফ র্যাম। র্যাম আমাদের কিসের জন্য প্রয়োজন হয় বা কম্পিউটার র্যামের প্রয়োজনীয়তা, আমি 1 2 3 করে পয়েন্ট করে করে বলছি, একটু ভালো করে শুনবে, এটা খুব ভাইটাল রয়েছে, ঠিক আছে। দেখো ফার্স্ট পয়েন্ট হচ্ছে রিড রাইট। দেখো আমরা যেগুলো লিখছি কিবোর্ডে সেগুলো প্রাথমিকভাবে টেম্পোরারি ভাবে মানে ওখানে গিয়ে হোল্ড হচ্ছে কোথায়? র্যামে। নাম্বার 1। নাম্বার 2, যে সমস্ত সফটওয়্যারগুলো না আমরা কাজ করছি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ধরো না ট্যালি, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড বা আদার্স কিছু, কোনো কিছু এনিওয়ান, কোনো কিছু সফটওয়্যার নিয়ে তুমি যদি কাজ করো, ওই সফটওয়্যারগুলো থাকে কোথায়? আমরা জানি হার্ড ডিস্কে। এবার যখনই আমরা ওই সফটওয়্যারে কাজ করার জন্য ক্লিক করবো, ওই সফটওয়্যার কি হবে? পুরো হার্ড ডিস্ক থেকে উঠে এসে র্যামে আসবে। তাহলে র্যাম হচ্ছে কি, তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, আমরা যখন খেলার মাঠে ফিল্ড, তাহলে তুমি ফুটবল খেলো, ফুটবল খেলার জন্য কোথায়? বাড়িতে হবে না, তো মাঠে যেতে হবে, 10 জন 11 জন প্লেয়ার আছে। ঠিক সেম ভাবে তুমি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে কাজ করো না কেন, ওটা কিন্তু র্যামে ইনস্টল হবে। তো র্যাম মিন্স একটা প্লেগ্রাউন্ড এক প্রকার বলা যেতে পারে, বোঝা গেছে। তাহলে যে সফটওয়্যার নিয়ে কাজ করো ওটা প্রথম র্যামে ইনস্টল হবে। তাহলে ফার্স্ট আমাদের পয়েন্ট কি ছিল? যে যা লিখছি ওখানে র্যামে গিয়ে টেম্পোরারি ভাবে ইনস্টল হচ্ছে বা লেখা হচ্ছে। নাম্বার 2, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে কাজ করবে ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা পুরোটা র্যামে উঠে আসবে, বোঝা গেছে। নাম্বার 3 একটা হচ্ছে ভাইটাল, হচ্ছে বুটিং হয় র্যাম। যখন আমরা কম্পিউটার অন করি, দেখে আমরা যখন কম্পিউটার মেন সুইচ অন করছি, কিছুক্ষণ পর কিন্তু কম্পিউটার অন হয়, 5 সেকেন্ড 7 সেকেন্ড, ওটা কম্পিউটার স্পিডের উপর নির্ভর করে, কোন কম্পিউটার কত স্পিড বা কত কুইক রান হচ্ছে, বোঝা গেছে। দেখো কম্পিউটার আমরা যখন অন করি, তো আমরা একটা জানি কি সফটওয়্যারকে দুই ভাগে হয়, একটা সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম। সিস্টেম সফটওয়্যার কি হচ্ছে, থাকে কোথায়? হার্ড ডিস্কে। যখনই আমরা অন করলাম, তো আমি একটু ডিপলি এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে, এটা তাহলে সুবিধা হবে তোমাদের। প্রথমে হচ্ছে দেখো পোস্ট, পাওয়ার অন সেলফ টেস্ট। পোস্ট নামে একটা সফটওয়্যার থাকে, পাওয়ার অন সেলফ টেস্ট। পাওয়ার অন করার সময় সেটা সেলফ মানে নিজেকে টেস্ট করে নেয়। কি টেস্ট করে? সফটওয়্যারটা থাকে রম চিপসে, বোঝা গেছে। এটা হচ্ছে কম্পিউটারের স্টেপ ওয়াইজ এইভাবে রান হয়। যখন আমরা রান করব মানে সিপিইউ স্টার্ট করব, প্রথম ফাংশন হচ্ছে পোস্ট, পাওয়ার অন সেলফ টেস্ট। অর্থাৎ কম্পিউটারের সঙ্গে যুক্ত যতগুলো ডিভাইস থাকে, সেটা র্যাম হতে পারে, কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে, আদার্স,
ওই পোস্ট কি করে জানো তো, সমস্ত ডিভাইসগুলোকে একবার চেক করে নেয়। ঠিক আছে, যেমন আমরা ঘুম থেকে উঠলে, তোমাদের হঠাৎ ঘুম থেকে উঠেছো, তোমাদের বলি কয়েক সেকেন্ডের ভিতরে 10 × 5 × 2 সমান কত বলো, হঠাৎ করে বলতে পারবে না, বলবে এই পাগল নাকি, কি কোশ্চেন জিজ্ঞেস করছে। আর তোমাকে 5 মিনিট পরে বলে দেবে এই কোশ্চেনের অ্যান্সার খুব সুন্দরভাবে বলে দিচ্ছ, তাই না? ঠিক সেম ভাবে দেখো, সেম ভাবে ওই যখন আমরা কম্পিউটার অন করি, তাহলে ওই পোস্ট কি করে, ওর কাজ হচ্ছে পুরোটা চেক করে নেওয়া ডিভাইসগুলো ঠিকঠাক আছে কিনা। যেমন ধরো তুমি সকালে উঠে আমরা কি করি, ধরো তোমার হাতটা ধরো কোনো চোট লেগেছে, যন্ত্রণা হচ্ছে, সকালে উঠে আমরা দেখেন না ঠিকঠাক আছে কিনা কাজে বেরোনোর আগে, তাই না? ধরো মেডিসিন খেলে তারপর চেক করে দেখে নিলে ঠিকঠাক রয়েছে কিনা। ঠিক সেম ভাবে পোস্ট ও চেক করে নেয়। চেক করে নেওয়ার পরে ও কি করবে, ইনফর্ম করবে। চেক করে নেওয়ার পরে ইনফর্ম করবে। ইনফর্ম করে নেওয়ার পরে তখন কিন্তু ওই অপারেটিং সিস্টেম মানে ওএস হার্ড ডিস্ক থেকে র‍্যামে ইনস্টল হবে, ওকে বলা হচ্ছে বুটিং। তাহলে তিনটে কাজ ভাইটাল করে, একটা হচ্ছে কি যা কিছু লিখছি র‍্যামে ইনস্টল হচ্ছে মানে প্রাথমিকভাবে, দ্বিতীয় হচ্ছে যে সফটওয়্যার নিয়ে আমরা কাজ করছি সেই সফটওয়্যারটা হার্ড ডিস্ক থেকে উঠে এসে র‍্যামে ইনস্টল হচ্ছে। 3 নম্বর কাজ হচ্ছে কি বুটিং, মানে অপারেটিং সিস্টেম হার্ড ডিস্ক থেকে সরাসরি র‍্যামে এসে ইনস্টল হচ্ছে, ওকে বলা হচ্ছে বুটিং। ঠিক আছে, বোঝা গেছে তিনটে কাজ। এবার হচ্ছে রম। এবার তার আগে আমি একটা তোমাদের জিনিস বলে দিচ্ছি, এই যে প্রাইমারি মেমরি আর সেকেন্ডারি মেমরি বললাম না দুটো, একে প্রাইমারি কেন বলা হচ্ছে, একে সেকেন্ডারি কেন বলা হচ্ছে, এই কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করছি। দেখো, যে সমস্ত মেমরিগুলোকে প্রসেসর ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারছে তাকে প্রাইমারি মেমরি বলা হয়, আর যে সমস্ত মেমরিগুলোকে প্রসেসর ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারছে না তাকে সেকেন্ডারি মেমরি বলা হয়। বোঝা গেছে? তো ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারা না পারা এই দুটো তোমাকে লজিকটা বলছি। দেখো, র‍্যামে আমরা যেগুলো লিখি, ধরো কোনো তুমি ফাংশন করছো, ধরো জাভাস্ক্রিপ্ট ফাংশন করছো একখানা, তো র‍্যামে এই ফাংশন লেখা থাকে, তো র‍্যাম থেকে ডাইরেক্ট ওই ডাটাগুলো অ্যাক্সেস করছে কিন্তু প্রসেসর। তো ওটা আমরা দেখতে পাবো যখন ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার করব, ডাটা কিভাবে ট্রান্সফার হয় পুরো কম্পিউটারে, তখন আমরা ওটা শিখবো। ঠিক আছে, তো ওই প্রসেসরের তিনটে পার্ট থেকে আমরা নরমালি তোমরা জানো বা কেউ জানো না বলে দিচ্ছি, প্রসেসরের তিনটে পার্ট থেকে, সিইউ, এএলইউ এবং এএমইউ। ওই সিইউ পার্ট কি করে, র‍্যামে যেগুলো আমরা লিখছি ওইগুলোকে অ্যাক্সেস করে নেয়। বোঝা গেছে? ডাইরেক্ট। এই জন্য র‍্যামকে বলা হচ্ছে প্রাইমারি মেমরি, রমকে বলা হচ্ছে প্রাইমারি মেমরি। তাহলে যে মেমরিগুলোকে প্রসেসর ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারে তাকে বলা হচ্ছে প্রাইমারি মেমরি, আর যে মেমরিগুলোকে প্রসেসর ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারছে না তাকে সেকেন্ডারি মেমরি বলা হয়, যেমন হার্ড ডিস্ক। বোঝা গেছে? তো প্রাইমারি মেমরি সেকেন্ডারি মেমরি কাকে বলে বোঝা গেছে। র‍্যামের কনসেপ্ট ক্লিয়ার, র‍্যাম কি কাজ করে। এবার হচ্ছে রম। তো র‍্যামের ফুল ফর্ম হচ্ছে কি, র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি। প্রেজেন্টেশন আছে স্যার, আর কতক্ষণ বলে লিখে দেবো স্যার। 10 মিনিটস টাইম দেওয়া আছে, সবাই বলতে হবে তো সব কিছু নিয়ে আসতে হবে। Very good, thank you. So today we can teach about the computer generation, that is also presented by our one teacher, but I am also talking about this topic. So you can know the computer. What is computer? Electronic or electrical? Electronic. So computer is an electronic device, that is you know. You can also know that computer is 3 phases, taking input, processing, then output. It is correct? Then you can know the generation. इसके हिंदी में क्या बोलते हैं इसको? हिंदी में इसको बोलता है हाँ। तो जनरेशन हमको हम जब नया मोबाइल खरीद सकते हैं ना, क्या बोलता है सर इसमें क्या फीचर्स है, उसमें क्या फीचर्स है, तो उसमें जो अपग्रेडेशन होता है ना, तो कंप्यूटर जब हम खरीदेंगे ना तो उसमें भी अपग्रेडेशन वर्जन चाहिए। There is some upgradation software, upgradation version, upgradation operating system. So that is help your future. Some typical software will be handled to this generation. So in first generation, you know what is the main disadvantage of first generation? First generation computer will be established at 1945 to 1954. Then the main core component. What is the meaning of core component? Core component का मतलब होता है जो मुख्य भूमिका पालन करता है उसमें फर्स्ट जनरेशन में। तो what is the main core component? That is vacuum cleaner. Vacuum tube. जानते हैं जब vacuum tube का बाहर में जो रहता है वो शीशा, वो रिफ्लेक्शन में काम होता है। रिफ्लेक्शन इन द टर्म्स ऑफ फिजिक्स है, इन द देयर इज ए रिफ्लेक्शन। वैक्यूम क्लीनर के लिए
मशीन में बहुत हीट होता है, हीट, there is a lot of heat generated from this vacuum cleaner. For this reason, and is taking long much space, very much space. For this reason, it will be gone, and second generation computer will be coming in the market. कुछ क्षमता रहेंगे उसीलिए सेकंड जनरेशन आएंगे, कुछ कमी रहेंगे उसीलिए सेकंड जनरेशन आएंगे, नहीं तो जो अच्छा प्रोडक्ट होगा उसको हम यूज ही करेंगे, उसको क्यों छोड़ देंगे। तो सेकंड जनरेशन में क्या कमी था, उसमें मेन कौन कंपोनेंट क्या था, ट्रांजिस्टर था, यस, वेरी गुड। देन ट्रांजिस्टर में कुछ क्षमता था, क्या क्षमता था, हाँ, इलेक्ट्रिसिटी फर्स्ट जनरेशन से कम ले रहे थे और स्पेस भी कम ले रहे थे, लेकिन उसमें एक चीज नहीं आ रहे थे, क्या, जो कंप्यूटर के बूटेबल के लिए मेन जो कंपोनेंट है, दैट इज ओएस। फर्स्ट जनरेशन सेकंड जनरेशन देयर इज नो पोर्शन ऑफ ओएस। ओएस का मतलब व्हाट इज दैट, वेरी गुड, ओएस का मतलब वेरी ऑपरेटिंग सिस्टम। तो ऑपरेटिंग सिस्टम इज एस्टैब्लिश्ड इन थर्ड जनरेशन कंप्यूटर। What is the example of give me some example of operating system, that is Windows 7, Linux, Mac OS, Ubuntu. Do you know the main component of third generation computer? IC. What is the meaning of IC? Do you know what is the meaning of IC? I am show the PowerPoint presentation, but in between there is a lot of question in this topic. Do you know what is IC? IC is a compact capsule. Do you know capsule? In medical shop, if you going to medical shop, there is a tablet and capsule. What is the meaning of tablet? Tablet, there is a one composition is present in this. A capsule means there is a lot of composition is present. That is a capsule. So integrated circuit का मतलब होता है there is a combine of transistor, there is a combine of resistance, there is a combine of some IC. इसको जोड़ के जो होता है that is called integrated circuit. So this IC is very much type, 6 type. SSI small scale integrated circuit, LSI large scale integrated circuit, VLSI very large scale, then ultra large scale और भी है, लेकिन ये मेन चार्ट है मेन। तो नेक्स्ट होगा क्या, इसका भी कुछ क्षमता था, क्या, इसमें एसी को मास्ट कर दिया। थर्ड जनरेशन कंप्यूटर चलाने के लिए आपको एयर कंडीशन इज वेरी मच इफेक्टिव। इफ एयर कंडीशन इज नॉट running properly, then machine will be generate heating. Then the main portion is fourth generation computer. What is the core component of fourth generation computer? That is microprocessor, that is IC का upgradation version, that is VLIC, very large scale. तो जितना large scale होता जा रहा है आपका जो IC, उतना compact हो रहा है, उसमें उतना भी changes हो रहा है। तो from this PPT you can show the first generation to fourth generation कितना स्पेस चाहिए था, एक 15 बाई 12 इतना स्क्वायर फुट रूम में फर्स्ट जनरेशन कंप्यूटर रहना था, उसके बाद कम होता गया, लेकिन जब हमने पर्सनल कंप्यूटर चलाया, give me some time, that is the 5 type of generation. I am show this picture. You know that is first generation computer, that is situated in a room. एक रूम में 6 तो बंदर सो रहे हैं, एक रूम में कंप्यूटर रहना था तभी, तो कितना डिफिकल्ट था, कहां पर फॉल्ट हो गया, इसको फाइंड करने के लिए। नेक्स्ट, that is the main component vacuum tube of first generation, that is second generation of computer, that is the main component of second generation, transistor. Today I can take it the micro teaching, not macro. If I can take in micro teaching, then the portion is very much elaborated, because macro teaching is so much time that I can take in. But in micro teaching there is not getting so much time. So you can read it fast. That is the third generation. That is portable computer. That is PC. इसमें से आ गया PC. ये टर्म पोर्टेबल कंप्यूटर इसमें से आ गया, पर्सनल कंप्यूटर भी कोई बोल सकता है। देन दैट इज द मेन पार्ट ऑफ इंटीग्रेटेड सर्किट, दैट इज द कैप्सूल, दैट इज द चिप। चिप कितना होता है, 6 वाला होता है, 8 वाला होता है, 16 वाला होता है, 24 वाला होता है चिप। इस चिप का अंदर ही आपका ट्रांजिस्टर रहता है, आपका जो हम बोला वो जो रेजिस्टेंस रहता है,
ठीक है। तो at the time of fourth generation, what is the main part of fourth generation? Core component, that is PLIC, that is the fourth generation computer, and main part is microprocessor. You know microprocessor? Give me one example of microprocessor. Microprocessor kit, give me one example. That is 8085, one of the most popular kit, 8085 Adreno circuit microprocessor. Then that is the artificial, most very much importance in this life, but it will be very much harmful to you also, because if this system will be very much affected, then our industry will be, लोग घटा रहे हैं, क्योंकि AI से काम बन जाएगा तो तुमको क्यों रखेंगे? वो AI जितना प्रोडक्शन करेगा, एक बंदा नहीं प्रोडक्शन कर पाएगा, उसको क्या बोलेंगे? 2 घंटा रेस्ट करने दो, 1 घंटा बैठने दो, लेकिन मशीन क्या करेगा? प्रोडक्शन करते ही जाएगा। लेकिन इसमें क्या होगा? हमारा जो एम्प्लॉयमेंट है उसमें कुछ चेंजेस आएगा। तो ये तो गवर्नमेंट का बात है। तो ये जो हमको आपको बोला, ये जेनरेशन है, तो ये है आपका पूरा जेनरेशन ऑफ कंप्यूटर। हैव यू एनी क्वेश्चन? Any question? Thank you sir. ক্লাসে আপনার এই বানিয়েছেন আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। What is the projection? তো যখন আমরা কোনো একটা অবজেক্ট থেকে যদি কোনো স্ট্রেট লাইন আমরা ধরি, তো সাপোজ আমার হাতে এই অবজেক্টটা আছে, তো এই অবজেক্ট থেকে কোনো স্ট্রেট লাইন যে যদি একটা প্লেনের উপর পড়ে, তাহলে এই অবজেক্ট থেকে বিভিন্ন গিয়ে এই প্লেনে স্ট্রেট পারপেন্ডিকুলার ভাবে একটা যদি স্ট্রেট লাইন আমরা কল্পনা করি, তো তাহলে আমার সামনে যে অবজেক্টটা আছে, তাহলে এই পয়েন্টের জন্য এখানে, এটার জন্য এখানে, এই চারটে আমরা পয়েন্ট পেলাম। তো এই পয়েন্টগুলোকে আমরা যদি যোগ করি, পয়েন্টগুলো যোগ করলে আমরা একটা ফিগার পাচ্ছি। তো এই যে ফিগারটা পাচ্ছি, এইটাকে আমরা বলি এই অবজেক্টের প্রজেকশন বলা হচ্ছে। তাহলে এখানে এই অবজেক্টটা আমরা জানি মোটামুটি, এই অবজেক্টটা আমরা যদি সামনে থেকে দেখি একটা রেক্ট্যাঙ্গেল, তা আমরা প্লেনে কি পেলাম? একটা রেক্ট্যাঙ্গেল পেলাম, একে আমরা বলি প্রজেকশন বলি। তো এখানে প্রজেকশন বলা হচ্ছে, প্রজেকশন লাইন। প্রজেকশন লাইন তার মানে এখানে আমরা প্রথমেই বললাম যে অবজেক্ট থেকে যে যদি স্ট্রেট লাইন যদি ধরি, সেই স্ট্রেট লাইন গিয়ে যে প্লেনেতে গিয়ে পড়লো পারপেন্ডিকুলার ভাবে, এই প্রত্যেকটা লাইনকে আমরা বলি হচ্ছে প্রজেকশন লাইন। এরপর আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন কাকে বলি না, যদি এই প্রজেকশন অর্থাৎ এই প্রজেকশন লাইনগুলো যদি প্রত্যেকের সঙ্গে যদি প্যারালাল থাকে এবং এই প্লেনে গিয়ে যদি পারপেন্ডিকুলার ভাবে পড়ে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। এরপর অর্থোগ্রাফিক প্রজেকশন করতে গেলে আমাদের কোয়াড্রেন্ট লাগে। এখানে আমরা হচ্ছে 4টি কোয়াড্রেন্ট থাকে, 4টি কোয়াড্রেন্ট। একটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড আর হচ্ছে ফোর্থ, 4টে কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্ট আমাদের, আমি এই খাতাটা নিয়ে যদি দেখাই, এটা হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট। নেক্সট সেকেন্ড কোয়াড্রেন্ট, তারপর হচ্ছে ফার্স্ট হলো, তারপর হচ্ছে সেকেন্ড হলো, তারপর হচ্ছে থার্ড হলো, তারপর হচ্ছে এটা ফোর্থ হলো। তো এটা হচ্ছে আমাদের 4টে কোয়াড্রেন্ট। অর্থাৎ কি না, এখানে এই যে আমরা কোয়াড্রেন্ট হচ্ছে দুটো প্লেন, একটা প্লেনকে আমরা বলি ভিপি বলি, আর একটাকে বলি আমরা এইচপি বলি। একটা ভার্টিক্যাল প্লেন ভিপি, আসছি আমি পরে তার ডিটেইলে, ভিপি, আর একটা হচ্ছে এইচপি। তো এই দুটো প্লেনকে নিয়ে আমরা কোয়াড্রেন্ট গঠন করছি। অর্থাৎ আমরা যদি লাইন ড্র করি, তাহলে আমরা এরকম 4টে পাবো।
এটাকে বলবো ফার্স্ট, এটাকে বলবো সেকেন্ড, এটাকে বলবো থার্ড, আর এটাকে বলবো ফোর্থ। ওকে, তো এটাকে বলবো ফোর্থ কোয়াড্রেন্ট। তো এবং ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টের এটাকে আমরা বলি ভিপি, এটাকে বলা হয় এইচপি, আর এটাও হয়ে যাচ্ছে, এটাও এইচপি আর এটাও ভিপি। তো দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয় না, ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা এখানে অবজেক্ট রাখি, অর্থাৎ আমাদের যখন প্রজেকশন করতে হয় আমাদের তিনটে এলিমেন্ট লাগে। একটা কি, ওয়ান হচ্ছে অবজেক্ট, সেকেন্ড হচ্ছে অবজারভার, থার্ড হচ্ছে প্লেন। ওকে, এই তিনটে এলিমেন্ট আমাদের লাগে প্রজেকশন করতে গেলে। তো এখানে ধরো ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে আমাদের ধরো সাপোজ বলছি অবজেক্ট থাকে, এখানে হচ্ছে অবজারভার আছে, এখানে হয়তো অবজারভার আছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয় না, ফার্স্ট কোয়াড্রেন্টে অবজারভার এবং প্লেনের মাঝে হচ্ছে অবজেক্ট অলওয়েজ সবসময়, অর্থাৎ এই অবজেক্ট থাকে ইন ফ্রন্ট অফ ভিপি এন্ড অ্যাবভ এইচপি। তো এখানে থাকে, তাহলে এখানে প্রজেকশন এখানে তৈরি হয়, এটাকে এখানে ভিপি তে যে প্রজেকশন তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে এলিভেশন বা ফ্রন্ট ভিউ, এফভি ফ্রন্ট ভিউ, এতে যেটা হয়। আর হরিজন্টালে অর্থাৎ এখান থেকে অবজারভার নিচ্ছে, দিয়ে এখানে যে প্রজেকশন তৈরি হচ্ছে, আর যখন অবজারভার এরকম জায়গায় থাকে উপর থেকে যদি নেয় তখন এখানে প্রজেকশন লাইন এসে কোথায় পড়ে, এইচপি তে পড়ে। তাহলে এইচপি তে যেটা গঠন হয়, যে ফিগার গঠন হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্ল্যান বা টপ ভিউ। প্ল্যান বা টপ ভিউ। তো এখানে দেখো তাহলে আমাদের গঠন হলো, এখানে হচ্ছে ফ্রন্ট ভিউ, এখানে হচ্ছে প্ল্যান। তবে অনেক সময় অবজেক্টের ডিটেইল ড্রয়িং করার জন্য অ্যাকচুয়ালি প্রজেকশন ড্রয়িং হচ্ছে আমাদের 2D ড্রয়িং। তো এখানে ডিটেইলিং যখন আমরা করি তখন শুধুমাত্র এই ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ থেকে কমপ্লিট হয় না, অনেক সময় ডিটেইলিং আমরা করতে পারি না, তখন আবার আরেকটা প্লেন লাগে, সেটাকে আমরা অনেক সময় বলে থাকি হচ্ছে এভিপি, অক্সিলারি ভার্টিক্যাল প্লেন। অর্থাৎ যেখানে তৈরি হয় কি তৈরি হয় সেই ভার্টিক্যাল প্লেনটাকে আমরা ইমেজিন করি যে ভিপির সঙ্গে অ্যাটাচ থাকে, এবং যখন সেটাকে আমরা মিলে ধরি তখন ভিপির সঙ্গেই ওটা একসঙ্গে থাকে, ভিপির সঙ্গে সাইডে থাকে। অর্থাৎ এখানে কি হয়, এই অক্সিলারি ভার্টিক্যাল প্লেনে যে ভিউ তৈরি হয় সেগুলোকে আমরা বলি সাইড ভিউ। তো ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয় না, ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে সাইড ভিউ আমরা যদি আমাদের, অর্থাৎ আমি নিজে যদি অবজারভার হই, তাহলে আমার সাপেক্ষে যদি আমি বাঁ দিক থেকে যদি ভিউ নিই তাহলে আমার ভিউ গঠন হবে কোথায়, ড্রয়িং হবে কোথায় না, ভার্টিক্যাল প্লেনে আমার ডান দিকে, অবজারভারের সাপেক্ষে ডান দিকে, বাম দিক থেকে নিলে। আর যদি আমি ডান দিক থেকে নিই তাহলে সেটা তৈরি হবে বাম দিকে। অর্থাৎ যদি আমরা কমপ্লিট ড্রয়িং শিটে যদি দেখি তাহলে এখানে তৈরি হচ্ছে ফ্রন্ট ভিউ, এখানে তৈরি হলো হচ্ছে প্ল্যান বা টপ ভিউ, আর সাইড ভিউ এখানে তৈরি হতে পারে যদি আমরা এইদিকে হতে পারে আর এদিকে হতে পারে। অর্থাৎ বাঁ দিক থেকে নিলে হবে ডান দিকে, ডান দিক থেকে নিলে হবে বাম দিকে। তো এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটের সিস্টেম। এরপর আসি সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেটের ড্রয়িং আমাদের হয় না, কেন হয় না 1 মিনিট পরে আসছে। থার্ড কোঅর্ডিনেটে হয়, অর্থাৎ আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশন দুটো অ্যাঙ্গেলে হয়, একটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল। সেকেন্ড অ্যাঙ্গেল এবং সেকেন্ড কোঅর্ডিনেট আর ফোর্থ কোঅর্ডিনেট হয় না, কেন? তার কারণ আছে। আমরা যখন করি অর্থাৎ এইচপি কে আমরা, এইচপি এইদিকে রোটেট করে, এই এইচপি এইদিকে রোটেট করবে, ফলে কি হবে, অর্থাৎ এখানে যদি অবজেক্ট থাকে তৈরি হলো এইচপি এবং ভিপি এসে একটা অপরের উপর পড়ে যাবে, সেম সেকেন্ডেও তাই এগিয়ে এখানে গিয়ে পড়ে যাবে। সেই জন্য কি হয়,
সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে আমরা ড্রয়িং করি। তো এরপর আসি থার্ড কোয়াড্রেন্টে। এটা গেল আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে এখানে যদি অবজেক্ট থাকে, এই সময় আমরা কি করি, থার্ড কোয়াড্রেন্টে ড্রয়িং করার সময় আমরা ধরে নিই যে আমাদের এই দুটো প্লেন ভিপি এবং এইচপি এরা হচ্ছে ট্রান্সপারেন্ট প্লেন, আমরা ধরে নিই। অর্থাৎ কি হয় না, ভিপি থাকে, অবজেক্ট থাকে ভিপির পিছনে, আর এখানে হচ্ছে এইচপির নিচে, আর অবজারভার থাকে কি উপরের দিকে, আর এখানে এই দিকে। তাহলে কি হচ্ছে না, এই ক্ষেত্রে কি হয়, ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে হলো কি প্লেন এবং অবজারভারের মাঝে অবজেক্ট। ফার্স্ট অ্যাঙ্গেলে হচ্ছে, ফার্স্ট অ্যাঙ্গেলে প্রথমে হচ্ছে প্লেন, তারপর হচ্ছে অবজেক্ট থাকে, তারপর হচ্ছে অবজারভার থাকে। থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়ে যায় না, অবজারভার, তারপর থাকে হচ্ছে প্লেন, তারপর থাকে অবজেক্ট। অর্থাৎ ফার্স্ট অ্যাঙ্গেলে অবজারভার প্লেনের মাঝে অবজেক্ট, আর থার্ড অ্যাঙ্গেলে অবজেক্ট এবং অবজারভারের মাঝে হচ্ছে প্লেন। অর্থাৎ এখানে প্লেন তৈরি হয়ে যাবে, ভিউ তৈরি হবে, এখানে এইচপি, অর্থাৎ আমরা এই উপর থেকে দেখছি এটা ট্রান্সপারেন্ট, অর্থাৎ আমাদের প্রজেকশন লাইনগুলো অর্থাৎ এখান থেকে উপরের দিকে যাবে। আর এদিকে কি হবে, অবজারভার এখানে আছে, ওটা এদিকে আসবে। তো এখানে কি হয়ে যাচ্ছে, যখন তৈরি হবে তখন উপরে কি হবে, আমরা যদি এটাকে মিলি, উপরে দিকে হলো হচ্ছে, উপরে হবে আমাদের থাকবে টপ ভিউ বা প্ল্যান, আর নিচে হবে হচ্ছে ফ্রন্ট ভিউ বা আমরা বলে থাকি এলিভেশন। এর উপর আমি একটু দুটো একটু প্রশ্ন করে নিচ্ছি। আমরা ধরো অর্থোগ্রাফিক পজিশন তাহলে কটা অ্যাঙ্গেলে করে থাকি? দুটো অ্যাঙ্গেল। গুড। তুমি বলো পিছনে কি কি অ্যাঙ্গেল গুলো? স্যার वो हिंदी नहीं बांग्ला। अच्छा আপনি বলেন। স্যার वो जाना आप बोलिए। কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা করব কি, একটা কোনো বড় জিনিস থেকে ছোট করতে অথবা ছোট জিনিসকে বড় করে দেখার সময় আমরা স্কেল ইউজ করে থাকি। তা এখানে একটা প্রশ্ন আসে, ছোট জিনিস এবং বড় জিনিস, যদি কেউ সিভিল ইঞ্জিনিয়ার হয়, সে যখন বড় বড় বিল্ডিং তো খাতায় ড্র করতে পারবে না, তার জন্য একটা মেজারমেন্ট প্রয়োজন থাকে, সেটা নির্দিষ্ট মাপ নিয়ে এসে সেটাকে রিপ্রেজেন্ট করে, সেটা বলা হচ্ছে আর্ট, রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। তাহলে স্কেল করতে গেলে প্রথমে আমাদের কথা আসছে স্কেল ফ্যাক্টর। তাহলে হোয়াট ইজ স্কেল ফ্যাক্টর? It is the ratio of two length, drawing length divided by actual length of that drawing. Okay, so এখানে আমরা স্কেল ফ্যাক্টর বলতে পারি, SF বলতে পারি, or বলতে পারি RF. RF means হচ্ছে representative factor. আর ম্যাথমেটিক্যালি করব RF equal to drawing length মানে রিয়েল ডিভাইডেড বাই অ্যাকচুয়াল লেন্থ। তাহলে স্কেল সাপোজ মনে করো তোমরা এখান থেকে হাওড়া স্টেশন যাচ্ছ, তাহলে আমরা ধরে নিলাম এখানে 30 কিলোমিটার ডিসটেন্স ধরে নিই এবং স্কেলে ড্র করতে হবে 30 সেন্টিমিটার। তাহলে এখানে অ্যাকচুয়াল লেন্থ আমরা কত পাচ্ছি? অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 30 কিলোমিটার, সেটা ড্র করছি কত? 30 সেন্টিমিটার। তাহলে এখানে তখন আমরা আরএফ পেয়ে যাচ্ছি কত? তাহলে আমাদের ডিএল হলো এখানে ডিএল 30 সেন্টিমিটার আর সেন্টিমিটার, আর এএল হলো অ্যাকচুয়াল লেন্থ 30 কিলোমিটার। তাহলে আমরা দুটো কিন্তু সেম ইউনিট না নিয়ে আসলে পরে কিন্তু আরএফ বের করতে পারি না, সেক্ষেত্রে আমাদের সেম ইউনিট নিয়ে আসতে হবে। তাহলে কিলোমিটারকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। তাহলে এখানে প্রথমে আমি যদি 30, তারপরে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে আমি মিটার পেলাম, আরো 100 দিয়ে গুণ করলাম তাহলে সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আমরা আরএফটা পাচ্ছি আরএফ ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 30 এর পরে 1 2 3 4 5, তার মানে 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5 এত এসে। ইট ইজ আ ইউনিটলেস কোয়ান্টিটি, এর কোনো ইউনিট নেই। কেন? দুটো একই সেম ইউনিট যদি রেশিও হয় তাহলে কোনো ইউনিট থাকে না। এবার আমরা চলে আসছি
এই স্কেলের ক্ষেত্রে কি কি ধরনের হতে পারে? অ্যাকর্ডিং টু আরএফ আমরা স্কেলকে তিনটে ভাগে ভাগ করব। এন্ড যদি সেম মাপ নিয়ে করে থাকি তাহলে সেটা পাবো ফুল সাইজ স্কেল। দ্যাট ইজ আরএফ ইকুয়াল টু 1, তখন পাবো আমরা ফুল সাইজ স্কেল। যদি আরএফ কম হয়, একের থেকে যদি অনেক কম হয়, জিরো হবে না। জিরো হলে পরে অসুবিধা হয়, অ্যাকসেপ্ট হয়ে যাবে, কারণ আর একের থেকে আমরা কম পাবো। আরএফ যদি লেস দ্যান 1 হয়, আরএফ লেস দ্যান 1, এটা হচ্ছে রিডিউসিং স্কেল। আর হচ্ছে আরএফ আরেকটা পাবো গ্রেটার দ্যান 1, এটা হচ্ছে এনলার্জিং স্কেল। তাহলে আমরা অ্যাকর্ডিং টু আরএফ আমরা স্কেল পেলাম তিন প্রকার: ফুল সাইজ স্কেল বা আরএফ ইকুয়াল টু 1, ড্রয়িং লেন্থ অ্যাকচুয়াল লেন্থ সেম, যা ড্রয়িং দেওয়া থাকবে সেটাই আমরা ড্রয়িং করব। আরএফ লেস দ্যান 1 সেটা হচ্ছে রিডিউসিং স্কেল, মানে বড় ড্রয়িংগুলোকে আমরা ছোট করে দেখছি। বড় বিল্ডিং যদি থাকে সেই মাপ থেকে আমরা 1/10 হতে পারে, 1/100 হতে পারে বা 1/1000 হতে পারে। এনলার্জিং স্কেল যেটা আমরা ছোট জিনিস আছে সেটা আমরা বড় করে দেখি, খুব সূক্ষ্ম জিনিস আছে সেটা আমরা বড় করে 200/1, 100/1 বা 1000/1 যেটা করছি সেটা আমরা তখন এনলার্জিং স্কেল। ইন কেস অফ যদি জেনারেল পারপাসে বলা হয় স্কেল কয় প্রকার, তাহলে আমরা কিন্তু ধরবো স্কেল 6 প্রকার। সেক্ষেত্রে হচ্ছে কি, ইন জেনারেল স্কেল এক নম্বর পাবো প্লেন স্কেল, 2 নম্বর পাবো আমরা ডায়াগোনাল স্কেল, 3 নম্বর পাবো আমরা ভার্নিয়ার স্কেল, 4 নম্বর পাবো কম্পারেটিভ স্কেল, 5 নম্বর পাবো আমরা স্কেল অফ কর্ড, আর 6 নম্বর পাবো আমরা আইসোমেট্রিক স্কেল। তাহলে প্লেন স্কেল আমরা নরমাল তোমরা প্রত্যেকই ব্যবহার করো, 6 ইঞ্চি স্কেল অথবা 12 ইঞ্চি স্কেল, প্লেন স্কেল আমরা দুটো ইউনিট পাচ্ছি। যদি আমি ধরি সেন্টিমিটার তাহলে 1 সেন্টিমিটার, তাহলে 110 ভাগ করা আছে মিলিমিটার করে দেওয়া আছে। মানে কি হলো, এখানে প্লেন স্কেলে ক্ষেত্রে পাচ্ছি 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার, তোমরা প্রত্যেকই ব্যবহার করে থাকো। ডায়াগোনাল স্কেল এটা পাচ্ছি আমরা তিনটে কনসিকিউটিভ ইউনিট, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, আর একটা মেইন ইউনিট তার দুটো সাব ইউনিট। সেক্ষেত্রে আমরা তিনটি ইউনিট পাচ্ছি ডায়াগোনাল স্কেল। ভার্নিয়ার স্কেল আমরা পাচ্ছি সেক্ষেত্রে ডিভাইড করে করতে পারি আমরা, স্লাইড ক্যালিপার বা মাইক্রোমিটার ক্ষেত্রে আমরা ভার্নিয়ার ক্যালিপারটা ইউজ করছি। কম্পারেটিভ স্কেল আমরা যখন ইউজ করছি তখন সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড অথবা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট যখন আমরা কনভার্ট করে নিয়ে আসছি তখন সেখানে আমরা কম্পারেটিভ স্কেল ইউজ করছি। সেখানে একটা ফর্মুলা আছে C/5 equal to f minus 32/9। তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলা থেকে আমরা করে এসে এখানে আমরা কম্পেয়ার করতে পারছি, ফারেনহাইট থেকে কনভার্ট করছি সেন্টিগ্রেডে অথবা সেন্টিগ্রেড থেকে কনভার্ট করছি ফারেনহাইটে। নেক্সট স্কেল অফ কর্ড, আমরা এটা চাঁদার সাহায্যে যেমন মেজারমেন্ট করে থাকি অ্যাঙ্গেল, স্কেল অফ কর্ডের সাহায্যে আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে পারি। লাস্ট অফ অল আছে আইসোমেট্রিক স্কেল। এই স্কেলটা একটু আছে কি, আমাদের কোনো ড্রয়িং করতে গেলে অনেক সময় আইসোমেট্রিক ভিউ অথবা আমরা 2D ভিউ দেখতে সব আমরা জিনিস দেখতে পাই না, সেক্ষেত্রে আমাদের ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ যেমন প্রজেকশন থাকছে, সেক্ষেত্রে আমরা আইসোমেট্রিক ভিউ করলে পরে 3D মডেলটা পেয়ে যাব এবং সেই মডেল সম্বন্ধে বা আমাদের টোটাল সলিড সম্বন্ধে একটা পূর্ণ ধারণা জানা হবে। সেক্ষেত্রে আমরা আইসোমেট্রিক স্কেলে একটা রেশিও পাবো, আইসোমেট্রিক স্কেল আইসোমেট্রিক লেন্থ divided by 2 length equal to √2/√3 অথবা 9/11 অথবা 0.815। তাহলে মনে করো যদি আমার 100 mm একটা স্কেলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে টু লেন্থ যদি 100 mm হয় তাহলে আইসোমেট্রিক স্কেল বের করতে গেলে আমরা সরাসরি 0.815 দিয়ে বের করে নিচ্ছি। তাহলে এখানে যদি 0.815 দিয়ে মাল্টিপল করি তাহলে পাবো আমরা 81.5। তার মানে যেটা মেন স্কেলের পার্ট থাকছে 100, সেক্ষেত্রে আমরা আইসোমেট্রিক স্কেলে করছি 81.5, মানে এটা কমে আসছে। এবং আইসোমেট্রিক স্কেলের ক্ষেত্রে একটা যখন আমরা আইসোমেট্রিক প্রজেকশন করি এবং আইসোমেট্রিক ভিউ করি তখন কিন্তু এই স্কেলটা কাজে লাগে। Isometric projection এবং isometric view, there is nothing difference both of them, but only in size. যখন আমরা আইসোমেট্রিক প্রজেকশন করব তখন আইসোমেট্রিক স্কেল ধরে করব, আর যখন আমরা আইসোমেট্রিক ভিউ করব তখন আমরা ট্রু লেন্থ ধরে করব। নেক্সট, তাহলে আমাদের পয়েন্ট এতগুলো কমপ্লিট হয়ে গেল। আমাদের স্কেল হলো, স্কেলের ডেফিনিশন হলো, আরএফ হলো, ক্লাসিফিকেশন হলো, অ্যাকর্ডিং টু আরএফ স্কেল ডিভাইড হয়ে গেল।
এবার আমরা যদি কোনো প্রশ্ন দিই তোমরা করতে পারবে। চেষ্টা করো। তাহলে বলো হোয়াট ইজ আরএফ? আরএস হচ্ছে রিপ্রেজেন্টেটিং ফ্যাক্টর। দাঁড়িয়ে বলো। আর হচ্ছে রিপ্রেজেন্টেটিং ফ্যাক্টর। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, নট ফ্যাক্টর। এটাকে আমরা অন্য কি নামে করতে পারি? আরএফ আমরা আরএফ কি নামে রাখতে পারি? এনিওন? এসএফ এসএফ মিন্স স্কেল ফ্যাক্টর। স্কেল ফ্যাক্টর। ভাবতে যাওয়ার কিছু নেই, ধীরে ধীরে বলো করতে, ঠিক আছে? বলো। আমরা স্কেল ফ্যাক্টর বলতে পারি অথবা বলতে পারি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, ঠিক আছে? যেটা অনুপাত। ইট ইজ এ ইউনিটলেস কোয়ান্টিটি। হোয়াই? আরএফ ইজ এ ইউনিটলেস কোয়ান্টিটি। সেটা কেন? এনিওয়ান টেল মি? দুটো একই মানে স্কেলের মধ্যে আসছে বলে মানে দুটোই সেন্টিমিটার বাই সেন্টিমিটারটা মানে কেটে যাচ্ছে বলে তাই আসলে কি হচ্ছে, দুটো দৈর্ঘ্যের অনুপাত থাকা কোনো ইউনিট থাকছে না, সেই ইউনিট কেটে গেলে ইট ইজ ইউনিটলেস কোয়ান্টিটি। আচ্ছা, আরো একজন বলো এরকম আর কি হতে পারে ইউনিট? এবার দেখো এই বায়ুমণ্ডলীয় যে চাপটা, সেটা দেখো পৃথিবীর সারাউন্ডিং এ বেশি, তাই না? যত উপরে যাবে তত কি হবে? কমতে থাকবে, বায়ুর চাপটা কমতে থাকবে। কেন? এই পৃথিবীর তোমার গ্র্যাভিটেশনাল যে অ্যাট্রাকশনটার জন্য কি হয়, উপরিতলে, পৃথিবীর উপরিতলে তোমার কি হয়, চাপটা বেশি থাকে, বুঝছো? তাহলে যখন আমরা এই বায়ুমণ্ডলের চাপটা নির্ণয় করি, সেটাই হচ্ছে তোমার কি অ্যাটমসফিয়ারিক প্রেসার। কি হবে? অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবার প্রেসারের তোমার সংজ্ঞা কি হতে পারে? ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স পার ইউনিট, ফোর্স পার ইউনিট এরিয়া, বুঝছো? এবার আমরা একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা এটাকে দেখো করতে পারি। এটা প্রেসার, ফোর্স, এ, বুঝতে পেরেছো? যদি আমরা এইভাবে যদি মনে রাখি, যে শুধু এই ট্রায়াঙ্গেলটা যদি মনে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ফোর্স পার ইউনিট এরিয়া। তার মানে এই দেখো P ইকুয়ালস টু কত? F বাই A, F বাই A। আচ্ছা, আর হচ্ছে তোমার দেখো F ইকুয়ালস টু ফোর্স ইকুয়ালস টু T, দেখো P ইনটু A, P ইনটু A। আবার দেখো এই যে যদি তুমি বের করতে যাও তাহলে F বাই A, বুঝতে পারছো? তাহলে প্রেসারের সংজ্ঞা হিসেবে আমরা কি বললাম? ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স পার কি, একবার জোরে বলো? ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স পার ইউনিট এরিয়া। আরেকবার ফোর্স পার ইউনিট এরিয়া। ইউনিট এরিয়া। তাহলে প্রেসার আমরা সংক্ষেপে একদম বলতে গেলে যে আপনি ফোর্স এরিয়াটা কি লিখলে? এরিয়া ইকুয়াল টু F বাই P, F বাই P, F বাই P। এবার এই প্রেসারকে মেজারমেন্ট করতে গেলে কিছু তোমার ইউনিটস, সেক্ষেত্রে দেখো ওইখানে গেস্টের উপরে কি লেখা ছিল? কেজি পার সেন্টিমিটার স্কয়ার, কেজি পার সেন্টিমিটার স্কয়ার, বুঝছো? আর এই যে কেজি পার সেন্টিমিটার স্কয়ার পিএসআই, পিএসআই আর হচ্ছে বার, বুঝছো? তারপর পাস্কেল, টর। এবার আমি শুধু একটু বলে দিই যে ব্যাকগ্রাউন্ডটা, যে প্রেসারটা কি হয়েছিল, ব্যারোমিটার দিয়ে মেজার করা হয় প্রথম। কি দিয়ে মেজার করা হয়? ব্যারোমিটার। ব্যারোমিটার কি আবিষ্কার করেছে? এভাঞ্জেলিস্টা টরিসেলি, এভাঞ্জেলিস্টা টরিসেলি। এবার কিভাবে দেখো, এই একটা কন্টেনার, এতে কি আছে? মার্কারি, কি আছে? আর এই একটা তোমার টিউব, বুঝছো? এবার টিউবটা ফুল তোমার মার্কারি ফিল করা, বুঝছো? এবার এই মার্কারি ফিল করা এর মধ্যে কি করেছিল? ইনসার্ট করেছিল। পড়ার পরে দেখা যাচ্ছে তোমার মার্কেটটা পুরোটা ভরা ছিল। পুরোটা কি ছিল? ভরা ছিল। একটু একটু বলো তোমরা, মুখে বলো। ভরা ছিল। পুরোটা ভরা ছিল। তো কি করছে, যে যত বড় এই টিউবটা যত বড়ই হচ্ছে না কেন, কিন্তু মার্কেটটা এসে একটা জায়গায় দাঁড়িয়ে থাকছে। দাঁড়িয়ে থাকছে। গুড, ভেরি গুড। আচ্ছা, সেটা হলো কত? 760 মিলিমিটার অফ ওয়াটার কলম। কত? 760 মিলিমিটার অফ এইচ। তার মানে মার্কারি কলম কত? 760 মিলিমিটার অফ এইচ, তার মানে 760 মিলিমিটার মার্কারি কলম। কি? এইটাই হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারিক প্রেসার। কি হচ্ছে এটা? অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবার দেখো, তাহলে আমরা এটা যদি আমরা ধরো অ্যাটমসফিয়ারিক প্রেসার রেফারেন্স যদি আমরা করি, অ্যাটমসফিয়ারিক প্রেসার তার মানে বায়ুমণ্ডলের যে চাপটা, সেটা কি বলছি? অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবার করছি 10 মিনিট আমরা সময় দিই। 7 মিনিট।
ঠিক আছে। অ্যাটমসফিয়ারিক প্রেসার বেশি হলে কি হয় গেজ প্রেসার, আর কম হলে কি হবে ভ্যাকুয়াম প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসারের উপরে হলে গেজ প্রেসার আর নিচে হলে ভ্যাকুয়াম প্রেসার, বুঝছো? তাহলে আমরা কি বললাম, ফোর্স প্রেসার ইজ ইকুয়ালস টু কি ফোর্স পার यूनिट एरिया, তাই তো? फोर्स पर यूनिट एरिया, यूनिट क्या क्या है केजी पर सेंटीमीटर स्क्वायर psi बार, केजी पर सेंटीमीटर स्क्वायर psi बार। और कौन सा प्रेशर पर? एटमॉस्फेरिक प्रेशर कितना है 760 मिलीमीटर ऑफ Hg, 760 मिलीमीटर ऑफ Hg, ठीक है ना? और उसका ऊपर का प्रेशर एटमॉस्फेयर का ज्यादा प्रेशर उसको क्या बोलता है गैस प्रेशर, और नीचे का प्रेशर अच्छा ठीक है। तो अभी जितना मैंने पढ़ाया वहां से कुछ क्वेश्चन हम करेंगे, ठीक।